বিশ্বব্যাপী অরাজনৈতিক ও হিংস্র তাবলিগ জামাতের সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে জনমনে বিভ্রান্তি কাজ করছে। তাবলিগ জামাতের মতো সংগঠনে সহিংসতা কেন হচ্ছে? তাবলিগ বিভক্তির পেছনে তৃতীয় শক্তির উত্থানের নেপথ্য নিয়ে নানান কথা হচ্ছে। আর ধোঁয়াশা নয়, এবার বেরিয়ে আসবে আসল সত্য। কারা বাংলাদেশে তাবলিগকে নিয়ন্ত্রণ করতে চায়, কিভাবে করতে চায়, এই সংঘাত তৈরিতে তাদের ভূমিকা কী? আজ সেই কালো অধ্যায় তথ্য প্রমাণসহ তুলে ধরব আপনাদের সম্মুখে। তাবলিগের মেহনত আমরা সবাই করি বা না করি, সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশ যে তাবলিগের মেহনতের জন্য একটি বিখ্যাত জায়গা, সেটা আমরা কম বেশি সবাই জানি। এবং এজন্যই এটা আমাদের বাঙালি মুসলমানদের জন্য গর্বের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমাদের দেশের রাজধানী ঢাকা সংলগ্ন টঙ্গীর ময়দানে যুগ যুগ ধরে হয়ে আসা বিশ্ব ইজতেমার আখেরি মুনাজাতে অংশ নিয়ে সব মুসলমানই গর্বিত বোধ করেন। বাংলাদেশের মুসলমানদের এই গর্বের জায়গাকে নিয়ে যখন কেউ কূটকৌশল অবলম্বন করে অন্যায়ভাবে কিছু সুবিধা অর্জন করতে চায়, তখন সেটা হয় খুবই দুঃখজনক। এরকমই গুরুত্বপূর্ণ কিছু কালো অধ্যায় সম্পর্কে জানব, যা শুনে আপনি নিজেও ভাবতে শুরু করবেন, এতদিন কি শোনানো হয়েছিল আর আজ কি শুনছি। এছাড়াও এই প্রতিবেদনের মধ্যেই আপনি 18 ডিসেম্বর সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন, যেখানে আপনি দেখতে পাবেন কিভাবে একটি গোষ্ঠী তাবলিগের মতো এই মহান মেহনতকে নিজেদের স্বার্থ অর্জনের জন্য ব্যবহার করে বাঙালি মুসলমানের আবেগ ও গর্বের এই জায়গাকে কলুষিত করতে চায়। বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে তাবলিগের মেহনত দুটি ধাপে পরিচালিত হচ্ছে। এক পক্ষ ইসলামিক চিরায়ত নিয়ম অনুযায়ী আমিরকে মেনেই মেহনত করেন, অপর পক্ষ আমিরকে না মেনে রাজনৈতিক মিশ্রণে নিজেদের মনগড়া পদ্ধতিতে মেহনত করেন, যদিও এ পদ্ধতির অস্তিত্ব কোরআন হাদিসের কোথাও নেই। এদের মধ্যে এক পক্ষকে সাদপন্থী হিসেবে সাব্যস্ত করা হয়, যেহেতু পুরো বিশ্বের তাবলিগের মেহনতের সাথীরা যাকে আমির মানেন, অর্থাৎ দিল্লির মৌলানা সাদ সাহেবকে, ইনারাও তাকেই আমির মানেন। অপর পক্ষকে জুবায়েরপন্থী তথা বাংলাদেশ সহ অন্যান্য দেশে উদ্ভূত নতুন ধারা অর্থাৎ মৌলানা জুবায়ের সহ অন্যান্যদেরকে মেনে মেহনত করেন। প্রকাশ থাকা আবশ্যক যে দিল্লির মৌলানা সাদ সাহেব আমির হবার পর এই মেহনতকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ অর্জন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সংস্কারমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। এর প্রেক্ষিতেই তার অনুসরণ থেকে বের হয়ে নতুন এই ধারার সৃষ্টি হয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। 15 তারিখ সকালে আলোচিত ঘটনার পূর্ববর্তী সময়ে কাকরাইলে মৌলানা জুবায়ের সাহেবের কিছু কথা আমরা শুনে আসি। ঠিক আছে ভাই, আপনাদের মধ্যে দুইটা সাথী আপনারা নিজেদের হালকা অথবা এলাকায় পাঠাই দেন, যারা লোকজনকে ধরে ধরে নিয়ে আসবে, আর বাকিরা এখান থেকে বন্ধ যাবে, টঙ্গি যাবে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। এখন আপনারা কি করবেন? ওনারা যদি নিজেরা বসে কারা থাকবে, কারা এখান থেকে ময়দানে যাবে এবং কারা লোক তৈরি করার জন্য যাবে, এগুলি আপনারা তরতিব করেন। শুনলেন কিরকম কঠোর অবস্থানে স্বয়ং নেতা জুবায়ের সাহেবই ছিলেন। তাবলিগের চিরায়ত নিয়ম অনুযায়ী হেদায়েতি কথা বলে দোয়া করে দেওয়ার পরে জামাতগুলো আল্লাহর রাস্তায় দূর দূরান্তে বিভিন্ন জেলায় চলে যাওয়ার কথা। সে জায়গায় এই জামাতগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই 5 দিনের জন্য মাঠে জমা করে রাখা হয়েছিল। অথচ আগের দিন 14 তারিখ উভয় পক্ষই লিখিত সমঝোতায় পৌঁছেছিলেন 15 তারিখ জুবায়েরপন্থীরা মাঠ ছেড়ে দেবেন। এ সম্পর্কে আরও বিস্তারিত সামনে আসছে। 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানে হতাহতের ঘটনা পরবর্তী সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের পদস্থ নেতা মৌলানা মামুনুল হকের বক্তব্যে আমরা শুনতে পেলাম, জুবায়েরপন্থীরা ঘুমন্ত অবস্থায় ছিলেন, এমতাবস্থায় নাকি তাদের উপর আক্রমণ হয়েছিল। হামলা হয়েছে, রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে। এক্ষেত্রে জনমনের প্রশ্ন হচ্ছে, ঘুমন্ত ব্যক্তিরা কিভাবে উত্তরা আবদুল্লাপুর, টঙ্গী চেরাগালি ও টঙ্গী স্টেশন রোড এলাকায় লাঠিসোঁটা নিয়ে সমগ্র বাংলাদেশ থেকে আগত তাবলিগের সাথীদের গাড়িগুলোর উপর হামলা করতে পারে? শুধু কি রাস্তায়? আসলেই শুধু যদি রাস্তায়ও হতো তাহলেও সেটা খুবই দুঃখজনক হতো। আসুন ওই সময়ে বিভিন্ন জেলা থেকে ইজতেমা ময়দানে আগত সাথীদের উদ্দেশ্যে জুবায়েরপন্থীদের এক নেতা ঢাকা উত্তরার আজগর আলী ওরফে পিস্তল আজগর সাহেবের হুমকিমূলক হোয়াটসঅ্যাপ বার্তা শুনে আসি। আমি আলী আসগর এই মুহূর্তে টঙ্গী ময়দানে শত শত অগণিত সাথী আমাদের ময়দানে সব জায়গায় পাহারা দিচ্ছি। আমরা আসলে একটারও একরম ছাড়া ছাড়বো না। কি বলেন? সারা রাত জেগে আছি আমরা ময়দানে, সারা রাত জেগে থাকবো। এখন পুরো ময়দান টহল হবে,
পুরো ময়দান ফানা ফিল্লা করে বলে দিচ্ছি আমরা। কি বলেন? আরো সাথী সারা রাত আসবে, বাসে বাসে সাথী আসতেছে, বাসে বাসে সাথী আসতেছে বিভিন্ন জেলা থেকে। আর খালি উল্টা পাল্টা করে দেখবেন, আশপাশে তো আমাদের জামাত ভরা। কত জামাত চান আপনি? আমরা মুজাহিদরা আসি ময়দানে। তাবলিগের ফাজাইলে তাবলিগের প্রথম আয়াত দেখেন, প্রথম আয়াত কি লেখা আছে? মুজাহিদরা তলোয়ার দিয়ে দৌড়াবে, তলোয়ার দিয়ে দাওয়াত দিবে মুজাহিদরা। আমরা মুজাহিদ সব এখানে টঙ্গী ময়দানে। শুনলেন কিরকম ধ্বংসাত্মক পরিকল্পনা নিয়ে ওনারা মাঠে উপস্থিত ছিলেন। প্রতিবেদন দীর্ঘায়িত না হওয়ার ভাবনা থেকে আপনাদেরকে মাত্র একটি ভয়েস শোনানো হলো। ওই দিন রাতে জুবায়েরপন্থীদের সোশ্যাল মিডিয়ায় এরকম শত শত হুমকিমূলক ছবি, ভিডিও, লেখা ও ভয়েসে ভরপুর ছিল। যখন সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত সাথীদেরকে রাস্তায় বাধা দিয়ে এবং সশস্ত্র হামলা করে নিবৃত্ত রাখা যাচ্ছিল না, তখন আবার আনুমানিক মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর টঙ্গী ময়দানের উত্তর পশ্চিম দিক থেকে কামারপাড়া ব্রিজ অভিমুখে চলমান হামলাগুলোর অংশ হিসেবেই আবারও হামলা পরিচালিত হয়। ওই দেখেন ওরা ভিডিও ইট মারতেছে, মাদ্রাসার ছাত্ররা ইট মারতেছে। ওরে এমনি পালাইবে, এমনি পালাইবে। ওই দেখেন ইট মারতেছে, এই যে ইট মারতেছে, এই যে উল্লেখ্য, জুবায়েরপন্থীদের হামলা বা বাধার মুখে তাবলিগের সাথীরা উত্তর ও পূর্ব দিক থেকে যখন মাঠে প্রবেশ করতে পারছিলেন না, তখন তারা টঙ্গী ময়দানের পশ্চিম পাড়ের রাস্তার পাশে অবস্থান নেন এবং এদের সংখ্যা বাড়তে বাড়তে একসময় কামারপাড়া ব্রিজ পর্যন্ত পৌঁছে যায়। পূর্বে উল্লেখিত রাস্তাগুলোয় অর্থাৎ উত্তরা আবদুল্লাপুর, টঙ্গী, চেরাগালী ও টঙ্গী স্টেশন রোড এলাকায় তাবলিগের সাথীদের উপর জুবায়েরপন্থীদের সশস্ত্র হামলার বিষয়ে বারংবার পুলিশ ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করার পরেও প্রশাসনের কোনো সরব ভূমিকা পরিলক্ষিত হয়নি। এমতাবস্থায় কামারপাড়া ব্রিজ অভিমুখে পুলিশের উপস্থিতিতেই জুবায়েরপন্থীদের হামলা শুরু হয়। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের বরাত দিয়ে জানা যায়, জুবায়েরপন্থীদের হামলায় আহত তাবলিগের সাথীদেরকে নিয়ে যখন টঙ্গী মেডিকেল হাসপাতালে যাওয়া হয়, সেখানেও পূর্ব থেকে অবস্থান গ্রহণ করা জুবায়েরপন্থী সন্ত্রাসীরা আহত ব্যক্তিদের ওপর, এমনকি আহত ব্যক্তিদেরকে নিয়ে যাওয়া ব্যক্তিদের ওপরও হামলা চালায়। ভাই ইমার্জেন্সির ভিতরে মারামারি করেন না, ভাই ইমার্জেন্সিতে মারামারি ভাই জানান, মেডিকেলের ভিতরে মারামারি করেন না আপনারা। আপনারা দেখলেন টঙ্গী হাসপাতালের ইমার্জেন্সি তথা জরুরি বিভাগের ভেতরে চিকিৎসাধীন অবস্থায়ও জুবায়েরপন্থীরা আহত ব্যক্তিদেরকে রেহাই দেয়নি। এমতাবস্থায় আপনাদের মনে নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে। নেতার কথা মতো অর্থাৎ মামুনুল হকের ভাষ্য অনুযায়ী আপনারা যদি মাঠে ঘুমিয়ে ও তাহাজ্জুদ নামাজে রত অবস্থায় থাকেন, তাহলে এতগুলো হামলার ঘটনা কারা ঘটিয়েছিল? প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে আরও জানা যায়, একজন ব্যক্তিকে আহত অবস্থায় টঙ্গী মেডিকেলের ইমার্জেন্সিতে নেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পূর্ব থেকেই অবস্থান গ্রহণ করা জুবায়েরপন্থী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় তিনি ইমার্জেন্সি বা জরুরি বিভাগের গেটেই নিহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, ইমার্জেন্সি গেটে অবস্থিত হাসপাতালের ওই সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে সে সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যুদ্ধ সংগঠিত হওয়ার সময়ও ওই দেশগুলোর হাসপাতালসমূহ নিরাপদ থাকে, যেখানে উভয় পক্ষের কেউই হামলা করে না। কিন্তু ধর্মের অন্তরালে লুকিয়ে থাকা মনুষ্যরূপী পিশাচ তথা জুবায়েরপন্থী হায়নাদের থেকে হাসপাতালগুলোও নিরাপদ ছিল না, যার আরও বিস্তারিত প্রমাণ আপনারা সামনে দেখতে পাবেন। পূর্বে আপনাদেরকে বলেছিলাম, জুবায়েরপন্থী সন্ত্রাসী বাহিনীদের মাঠের ভিতরে সশস্ত্র প্রস্তুতি ছিল। তার আরও প্রমাণ দেখুন। এই ছবি এবং ভিডিও যে সময় সংগ্রহ করা হয়, তখন পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সেনাবাহিনীর ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই জুবায়েরপন্থী প্রায় ৬২ জন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়, যাদের নামের তালিকা করে পরবর্তীতে প্রশাসনের নিকট নামের তালিকা সহ ব্যক্তিদেরকে বুঝিয়ে দেওয়া হয়, যার ভিডিও ফুটেজ আপনারা দেখছেন। উসমান গনি,
একজনের পিছনে একজন যান। ইজতেমার সময় এটা আমরা ইজতেমার হিসেবে ব্যবহার করি, স্বাভাবিক নিয়মে ইজতেমার সময় এরা ঘর থেকে বেরো চলে যায়, কিন্তু তাদেরকে সরকারের কচিমতি বাচ্চাদেরকে রাখছেই হচ্ছে আমাদের মানব ঢাল হিসেবে আমাদেরকে প্রতিরোধ করা। দুঃখজনক সহিংস ঘটনা পরবর্তী সময়ে প্রশাসনিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে যখন মূলধারার তাবলিগের সাথীরা মাঠে প্রবেশ করেন তখন ভোরের আলো ফুটে উঠেছে। এদিকে টঙ্গী হাসপাতালে জুবায়েরপন্থীদের হামলার শিকার হয়ে হাসপাতালেও নিরাপত্তাহীনতার কারণে যখন তাবলিগের সাথীরা ঢাকা মেডিকেলে যায়, দুর্ভাগ্যজনকভাবে সেখানেও জুবায়েরপন্থী একদল সন্ত্রাসী এসে হামলা চালায়। বরাবরের মতো এখানেও পুলিশ ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, কিন্তু তাদের হামলার তীব্রতা এত বেশি ছিল যে সাধারণ জনগণ থেকে শুরু করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রশাসনিক ব্যক্তিবর্গও তাদেরকে থামাতে অনেকাংশেই ব্যর্থ হয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিও ফুটেজের কথা, যেখানে দেখা যাচ্ছিল জুবায়েরপন্থী সন্ত্রাসীরা একজন আহত ব্যক্তির ভাইকে জোরপূর্বক সিএনজিতে তুলে ধরে নিয়ে যাচ্ছিল। তখন উপস্থিত সাংবাদিকদের ওপরও হামলা করতে দেখা যায়। পাশাপাশি সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন তাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন, অপরাধী মনে হলে আপনি তাকে পুলিশে দিন, উত্তরে সন্ত্রাসীদের একজন বললেন তাকে কাকরাইলে নিয়ে যাচ্ছি, কারণ সেখানে বড় পুলিশ আছে। তাকে কই নিয়ে যাচ্ছেন? কাকরাইল কেন? আপনি পুলিশের কাছে দিতে পারেন, কাকরাইল কেন? এই ঘটনা পরবর্তীতে সাধারণ জনগণের মধ্যে একটি প্রশ্ন এসে যায়, তাহলে জুবায়েরপন্থী এই সন্ত্রাসীরা কি বাংলাদেশের প্রশাসনিক আইনি কাঠামোরও ঊর্ধ্বে চলে গেলেন? এ সমস্ত উগ্র ব্যক্তিদের খুঁটির জোর আসলে কোথায়? তাদের এ ধরনের মব জাস্টিসপূর্ণ কার্যক্রম দেখে মনে হচ্ছে দেশকে পূর্ণ মাত্রায় অস্থিতিশীল করাই হয়তো তাদের উদ্দেশ্য। প্রতিবেদনের প্রথমে যে মামুনুল হকের কথা বলেছিলাম, এই ব্যক্তি গিয়েছিলেন 15ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমার ময়দানে। সেখানে গিয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেয়া হবে, তবুও টঙ্গীর ময়দান ছাড়া হবে না। এ সময় মাননীয় প্রধান উপদেষ্টা নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী খোদা বক্স ও গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল সাহেবের পদত্যাগ দাবি করে বক্তব্য দিতেও দেখা যায়, অথচ তারা উভয় পক্ষের মধ্যে নিরপেক্ষভাবেই সমঝোতা করে দিয়েছিলেন। বাংলাদেশের ইসলাম বিদ্বেষী এই চলমান শান্তিপ্রিয় প্রক্রিয়ার প্রথম দুশ্মন হলো খোদা বক্স, দ্বিতীয় দুশ্মন হলো নাজমুল করিম। গাজীপুরের পুলিশ কমিশনার এবং বর্তমান সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খণ্ডিত দায়িত্বের অংশ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এই খোদা বক্স এবং নাজমুল করিমকে অপসারণ করতে হবে। এক্ষেত্রে জনমনের প্রশ্ন তৈরি হয়েছে, মামুন সাহেবদের মতের বিরুদ্ধে গেলেই কি তাদেরকে পদত্যাগ করতে হবে? আপনি কি জানেন এই বক্তব্যের পিছনে আসলে ঘটনা কি ছিল? 14ই ডিসেম্বর গাজীপুরের প্রশাসনিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে উভয় পক্ষের মধ্যে একটি লিখিত সমঝোতা হয়েছিল। তা হচ্ছে 15 তারিখ থেকে টঙ্গীর ময়দান প্রশাসনের তথা পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। এমতাবস্থায় 15 তারিখে দেওয়া মামুন সাহেবের উস্কানিমূলক বক্তব্যের কারণে প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি। উনার এই বক্তব্য বিশ্লেষণ করে অনেকেই বলেছেন, উনার বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই জুবায়েরপন্থীরা লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্রসহ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছিল মূলধারার তাবলিগের সাথীদের উপর হামলে পড়ার জন্য। এবার 14 তারিখের সমঝোতা বৈঠকে সুশীল সমাজের পক্ষ থেকে উপস্থিত থাকা সাবেক ছাত্র শিবির সভাপতি সালাউদ্দিন সাহেবের মন্তব্য শুনুন। কিছু কিছু আলেমও, আমি বলবো তাদের আলেম সুলভ আচরণ করার কথা, সেই জায়গায় তারা যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না। গত এক সপ্তাহ যাবতই গাজীপুরের পুলিশ কমিশনারের সাথে সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের একটা বৈঠক একাধিকবার হয়েছে। আমার সুযোগ হয়েছিল সেই বৈঠকগুলোতে থাকার। তিনি খুব সুন্দরভাবে যে বিষয়টা উপস্থাপন করে দুজনের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছিল। প্রশাসনের কথাটা এরকম যে আমরা আপনাদের কোন সাতপন্থী কোনটা ইপন্থী, এটা আসলে লিগেল কোনো ডকুমেন্টস বা রাইটস আছে কিনা এগুলো আমরা দেখতে চাচ্ছি না, আমরা একটা সমাধান চাচ্ছি। এইভাবে কথা বলার পর দুই পক্ষই মোটামুটি একটা সহনীয় পর্যায়ে এসে যখন বাইরে যায়, কোনো একটি বিশেষ শক্তি বা মহলের ইন্ধনে কিছুক্ষণ পরেই দেখা যায় যে দীর্ঘ সময় বসে 3 ঘন্টা 4 ঘন্টা, এমনও ঘটেছে 6 ঘন্টা পরে মিটিং করা হয়েছে।
6 ঘন্টার মিটিংয়ের নির্যাস তাদের সামনে তুলে ধরার পরেও 6 মিনিট যাওয়ার আগেই দেখা যাচ্ছে তাদের পক্ষ থেকে আগের মতোই উগ্রতা, আগের মতোই অসহনশীল আচরণ সেটা প্রকাশ পাচ্ছে। আপনাদের জন্য আরও চমক আছে, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। এই ঘটনা পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য মূলধারার দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীদেরকে যখন প্রশাসনিক ব্যক্তিবর্গ মাঠ থেকে বের হয়ে যেতে বলেন, তখন তারা এক বুক কষ্ট নিয়ে অনেকে কান্না করতে করতেও বেরিয়ে যান। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন, কেউ মাঠের মধ্যে থাকবে না। যেহেতু আমরা সকাল ভোর থেকে এখানে আছি, আমরা এখনই ছেড়ে দিচ্ছি, ওনারাও মাঠে ঢুকবেন না, আমরাও মাঠের মধ্যে ঢুকবো না। আমাদের কলিজা বাটা কান্না, আসরের ময়দানে আল্লাহ পাক এতে বিচার করবো। সারা বছর মাঠ দখল করে রাখছে, সারা বছরে মাঠ দখল করে রাখছে। আমরা এখন আল্লাহ রাস্তা বেরোবো, বাড়ির থেকে নিয়োগ করে আসছি আল্লাহ পাকের রাস্তা বেরোবো। আল্লাহ পাকের রাস্তা বেরোতে দিতেছে না, আমাদেরকে আমল করতে দিতেছে না। আমরা মুসলমান কান্ট্রির মানুষ, আমাদের মুসলমান কান্ট্রির মানুষ হয়ে আমাদের এই দুঃখ কষ্ট আর্তনাদ আমরা আল্লাহর কাছে জানাইতেছি, আমরা আর কারোর কাছে জানি না। আল্লাহ পাকে কলিজা ফাটা কান্নার বিচার করবো। যারা ধর্ম ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা আজকে আমাদেরকে ইবাদত করতে দিল না। কি করবো? আমরা নিরুপায় নিবৃত্তে চলে যেতেছি। আমাদের এই চোখের পানি আল্লাহর কাছে পৌঁছে যাবে এবং আল্লাহ এর বিচার করবে। এসেছিলেন এখান থেকে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যেতে, অনেকে এসেছিলেন তাবলীগের মুরব্বীদের বয়ান শুনে নিজেদের জীবনকে আরো সংশোধন করার জন্য। অথচ সেই আশা দুরাশায় পরিণত হয়ে গেল কিছু সময়ের ব্যবধানে হাতে গোনা কয়েকজন ব্যক্তিদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে। এর বিচার আমরা আল্লাহ তাআলার কাছে দিলাম। কেন আমাদেরকে বৈষম্য শিখাচ্ছি? আমরা আল্লাহর জন্য করছি, আল্লাহ এর বদলা দেবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে বদলা দেব। হতাহতের এই ঘটনায় মূলধারার তাবলীগের সাথী নিহত বেলাল সাহেবের ছেলে ঘটনা পরবর্তী সময়ে দুবার মামলা করতে গেলেও মামলা গ্রহণ করা হয়নি। কি কারণে গ্রহণ করা হয়নি সেটার উত্তর একটু পরেই পেয়ে যাবেন। বলতে সাতপন্থী যাদেরকে বুঝাই এটা নাকি নিজামুদ্দিন মার্কাজের জিম্মাদার বা মানে মাওলানা সাদের অনুসারী আমির সাহেব আমির মাইনা মেহনত করে, তো নিজামুদ্দিনের অনুসারী হিসেবে আব্বু দীর্ঘদিন ধরে ছিল। প্রিয় দর্শক, অনুসন্ধানী এই প্রতিবেদনের এ পর্যায়ে এসে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। 17 ডিসেম্বর রাত আনুমানিক 10টার দিকে বর্তমান সরকারের নীতি নির্ধারক পর্যায়ের দুই বিশিষ্ট সমন্বয়ক হাসনাত এবং সার্জিস আলম চলমান সংকট নিরসনের লক্ষ্যে মূলধারার তাবলীগের মুরব্বীদের সাথে আলোচনা করেন। আলোচনার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে মূলধারার অর্থাৎ মাওলানা সাদ অনুসারীরা 20 ডিসেম্বর থেকে তাদের জোরের কার্যক্রম শুরু করবেন এবং 25 ডিসেম্বর তা শেষ করে সরকারের নিকট মাঠ বুঝিয়ে দেবেন। এই লক্ষ্যে 18 তারিখ ফজরের পরে তারা মাঠে প্রবেশ করবেন। উক্ত সিদ্ধান্তের দায়িত্ব গ্রহণ করে তারা অপর পক্ষের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে মূলধারার তাবলীগের মুরব্বীদের থেকে বিদায় নেন। জুবাইরপন্থীদের পক্ষ থেকে একটি আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে মূলধারার সাথীরা মাঠে প্রবেশ করলে হয়তো তারা আর মাঠের দখল ছাড়বেন না। বিশিষ্ট সমন্বয়ক সার্জিস আলম সাহেবের বক্তব্যে সেই আশঙ্কার প্রতিফলন দেখা যায় বলে অনেকেই মনে করেছেন। এই ঘটনাতেই লুকিয়ে আছে আসল রহস্য। বৈঠকের পর সমন্বয়কগণ যখন অপরপক্ষের সাথে আলোচনার উদ্দেশ্যে কাকরাইল মার্কাজে পৌঁছান, এর কিছুক্ষণ পরেই মাঠের ভেতর থেকে ঘটে হামলার ঘটনা। বিশ্লেষণে দেখা যায় পূর্ব পরিকল্পিতভাবে মাঠের দখল নিয়ে জুবাইরপন্থীরা কঠোর অবস্থানে ছিলেন। তারা বুঝতে পেরেছিলেন হাসনাত ও সার্জিস আলমের যৌক্তিক ও দায়িত্বশীল প্রস্তাব ফেলার আর কোনো সুযোগ নেই। তাই আলোচনা চলাকালীন সময়ে মাঠের মধ্যে ঝামেলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয়, যেন নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করা যায়। এবং দুঃখজনক হলেও সত্য, শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে। আপনাদের জায়গা থেকে যেই একটা অনিশ্চয়তা আরেক পক্ষের মধ্যে কাজ করছে যে এই যে 5 দিনের জন্য আপনারা জোর কালকে থেকে যেটা শুরু করবেন, যেটা 25 তারিখ বিকালে শেষ হওয়ার কথা, একটা পক্ষের মধ্যে হয়তো এই অনিশ্চয়তা আছে যে সেদিন ছেড়ে যাবে কিনা। তো আপনারা যেহেতু আপনাদের জায়গা থেকে কথা দিয়েছেন যে সেই দিন আপনারা 25 তারিখ বিকালে যখন আপনাদের ছাড়ার সময় আপনারা তখনই ছেড়ে যাবেন, আপনাদের এই কথাকে আমরা আমানত হিসেবে নিচ্ছি এবং তাদের কাছে আমরা এই দায়িত্বটা পুরো আপনাদের দায়িত্ব আমরা নিব তাদের কাছে। তাদের পক্ষ থেকে আমরা এটা দায়িত্ব নিচ্ছি যে তারা তাদের সময় মতো এটা ছেড়ে চলে যাবে। এখানে বিন্দু মাত্র অনিশ্চয়তার কিছু নাই এবং এই কারণে আপনাদেরকে সুন্দরভাবে সুযোগ করে দেওয়ার জন্য তারাও যেন চলে যাওয়া না, বরং আপনাদের হাতে ওই দায়িত্বটা অর্পণ করে যায়। প্রতিবেদনের এ পর্যায়ে এসে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এরকম একটি ভয়ঙ্কর হতাহতের ঘটনা পরবর্তী সময়ে এই মাঠ কাদের নিয়ন্ত্রণে থাকা উচিত বলে আপনি মনে করেন? নিশ্চয়ই প্রতিটি চিন্তাশীল ব্যক্তি উত্তর দেবেন, অবশ্যই প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। এটাই তো হওয়ার কথা এবং এটাকে ক্রাইম জোন বিবেচনা করে
তদন্তের স্বার্থে আলামত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় এর ধারে কাছেও কাউকে ঘেঁষতে দেয়া হবে না। কিন্তু না, এরকমটি হয়নি। কেন জানেন? কারণ মামুনুল হকরা এই সমাজকে পরিচালিত করেন। তারা যেটা বলেন সেটাই এই দেশের নিয়মে পরিণত হয়, যা সবাইকে মানতেও বাধ্য করা হয়। যদিও ঘটনা পরবর্তী সময়ে প্রশাসনিক ব্যক্তিবর্গ তাবলিগের উচ্চ পর্যায়ের মুরব্বীদের সাথে বলেছিলেন, শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনারা আপনাদের সাথীদেরকে মাঠ থেকে বের করে দিন, মাঠের নিয়ন্ত্রণ প্রশাসনের নিকটে থাকবে, কিন্তু তারা ঘটালেন সম্পূর্ণ বিপরীত। মেট্রোপলিটন আইনের 30-31 ধারা বলে যে 3 কিলোমিটার মধ্যে ইজতেমা ময়দানে 3 কিলোমিটারের মধ্যে কোনোরকম কোনো সমাবেশ হবে না, অস্ত্রশস্ত্র লাঠি বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ চলাচল করবে না, 2 এর অধিক ব্যক্তির কোনো সমাবেশ এখানে ঘটবে না। ওই দিন রাতেই পুনরায় টঙ্গী ময়দান, মার্কাজ মসজিদ ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ পুনরায় জুবায়েরপন্থী তথা সন্ত্রাসী বাহিনীর হাতেই ন্যস্ত হয়। অথচ মূলধারার তথা মাওলানা সাদ অনুসারীরা প্রশাসনিক সিদ্ধান্ত মেনেই, অর্থাৎ দেশীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে উপকমিশনার, তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন সার্বিক পরিস্থিতি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি বলেছেন যে এখন ইজতেমার ময়দানে জুবায়েরপন্থীদের কিছু লোক, 350 থেকে 400 লোক তারা অবস্থান করছেন। প্রিয় দর্শক, এসবই বিস্মিত হওয়ার মতো ঘটনা। আমরা বিস্ময়ে হতবাক হই। বৈষম্যমুক্ত বর্তমান এই বাংলাদেশেও আমাদেরকে এরকম বৈষম্যপূর্ণ ঘটনা দেখতে হচ্ছে। আপনিও ততোধিক আশ্চর্য হবেন যখন দেখবেন সমাজের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্বে তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই যখন মব জাস্টিসের কথা বলেন। কমপক্ষে 3 জন নিহত হওয়া এবং শতাধিক আহত হওয়া ব্যক্তিদের বুকের তাজা রক্ত যে ঘটনায় ঝরে পড়ে, সে ঘটনা পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনরূপ তদন্ত ছাড়াই কিভাবে একজন পদস্থ কর্মকর্তা তথা খুদ স্বরাষ্ট্র উপদেষ্টাই এক পক্ষকে দোষী সাব্যস্ত করে সংবাদ সম্মেলনে মন্তব্য করতে পারেন। আসুন শুনি তিনি কি বলেছিলেন। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাবলিগ সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে। ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সব এক হতে, তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে। আপনার সরকারের অবস্থান কি? সরকারের অবস্থান, সরকার টাইম বলবো তো ভাইয়ের আলোচনা করবো। সরকারের অবস্থান কি এখনো 2টা ডেট বলবৎ আছে কি নেই? ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নেব। আপনারা শুনলেন স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। প্রশ্ন রেখে যেতে চাই, দায়িত্বশীল এই কর্মকর্তার মন্তব্য বিশ্লেষণ করে আপনার নিকট কি মনে হচ্ছে? এটা কি নিরপেক্ষ মন্তব্য হতে পারে? এবার কি আমরা বুঝতে পারছি আসলে মামুনুল হক সহ তাদের অনুসারীদের খুঁটির জোর কোথায়? আশা করি এরই মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। কেন বলা হয় কাকরাইলে বড় পুলিশ আছে? প্রিয় দর্শক, দায়িত্ববান ব্যক্তিরা যখন কোনোরূপ যাচাই বাছাই ছাড়াই এক পক্ষকে মামলা করতে আদেশ দেন, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? অর্থাৎ সাধারণ মানুষরা মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার এরকম একপাক্ষিক মন্তব্যেই 18ই ডিসেম্বর ঘটনা পরবর্তীতে সারা বাংলাদেশে জুবায়েরপন্থীদের সিরিজ হামলায় প্রায় 5 শতাধিক জায়গায় তাবলিগের সাথীদের অবর্ণনীয় শোষণ, অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়েছিল। আপনি জেনে অবাক হবেন, কথায় কথায় ধর্মের দোহাই দেওয়া কথিত আলেম সমাজের অনুসারী দাবি করা এসব ব্যক্তিদের বর্বরোচিত আচরণ থেকে কুরআন শরীফও রেহাই পায়নি। জুবায়েরপন্থীদের ধারাবাহিক হামলাগুলোর অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল, যেখানে একটি ভিডিওতে দেখা যায় উত্তরার একটি মসজিদে তাবলিগের একজন সাথীর উপর আক্রমণ করা হয়েছিল। তখন তিনি মসজিদের ভেতরে কুরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। এবার মব জাস্টিসের আরও প্রমাণ দেখুন, মূলধারার গণমাধ্যম কর্মীদের উপরও হামলা হয়েছে। তাদের ওখানে যারা আলেমা, যারা মুসল্লি যারা রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের সাথে আমরা এটি লাইভ আগেই তাদের সাথে কথা বলেছি। তারা তাই বলেছেন, জুবায়েরপন্থী বলেছেন। কিন্তু এই জুবায়েরপন্থী বলার সাথে সাথে চারপাশ থেকে এমনভাবে আক্রমণ শুরু হয়েছে। উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও মূলধারার তাবলিগের অনুসারীরা বা মাওলানা সাদ অনুসারীরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন বলে অনেককেই মন্তব্য করতে শোনা যায়। বর্তমানে দেশে বৈষম্য বিরোধী সরকার থাকা অবস্থায়ও
বিভিন্ন ঘটনার দ্বারা বোঝা যায় তারা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন। যেমন কাকরাইল মসজিদ, সাতপন্থীদেরকে 14 দিন, জুবায়েরপন্থীদেরকে 28 দিন ব্যবহার করতে দেওয়া, ইজতেমা ময়দানে জুবায়েরপন্থীদেরকে সবসময়ই প্রথমে ইজতেমা করতে দেওয়া সহ পুরো দেশে সাতপন্থীদের জামাতগুলোকে বাধাগ্রস্ত করা এবং তাদের বিভিন্ন জেলা ইজতেমাগুলোতেও বাধা প্রদানের মাধ্যমে এখনও বৈষম্যের শিকার হতে দেখা যাচ্ছে। যদিও পূর্বের সরকারের শাসনামলে একই ধরনের বৈষম্যের বিরোধিতায় বর্তমানে পুলিশ হেফাজতে থাকা মাওলানা মুয়াজ বিন নূরকে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করতেও দেখা যায়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় স্পষ্ট করে বললেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমি যদি মন্ত্রী নাও হই, তবু সাদ সাহেবকে আমি যে কোনো মূল্যে বাংলাদেশে নিয়ে আসব। এই শর্তের উপরে আমরা দ্বিতীয় পর্বে ইজতেমা করতে রাজি হয়েছি। তাই আমরা জিজ্ঞেস করতে চাই, সাদ সাহেবের মতো একজন ব্যক্তির নিরাপত্তা বিধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যর্থ হয়েছেন? যদি ব্যর্থ হন, 5 বছর যাবৎ তিনি ব্যর্থতার পরিচয় দিয়ে থাকেন, তাহলে এই পদে থাকার অধিকার তার নাই। তাকে অপসারণ করা হোক এবং সেই জায়গায় যিনি সৎসাহসী হবেন, দায়িত্ববান হবেন, উভয়ের মধ্যে সমতা বিধান করে দ্বন্দ্ব মিটানোর ক্ষেত্রে যিনি অবদান রাখতে পারবেন, এমন কাউকে তার স্থলাভিষিক্ত করা হোক। এতৎসত্ত্বেও কিছু কুচক্রী মহলের মধ্যে মাওলানা সাদ অনুসারীদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে জনবিচ্ছিন্ন করার এক ধরনের হীন প্রয়াস দেখা যাচ্ছে। যদিও জুবায়েরপন্থীদের নেতা মাওলানা মামুনুল হক সহ অন্যদেরকেও জুলাই আন্দোলন চলাকালে 24শে জুলাই তৎকালীন ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের দল অংশগ্রহণ করেনি এবং বাংলাদেশের সাধারণ মানুষের দ্বিতীয়বার স্বাধীনতার এই আন্দোলনের বিরোধিতা করে মন্তব্য করতেও দেখা গিয়েছিল। এমনকি তৎকালীন সময়ের ফ্যাসিস্ট সরকারের পদলেহন করে মাওলানা মামুনুলকে অসংখ্য বক্তব্য দিতেও দেখা যায়। তারাই এখন বিপ্লবী সেজে পেশি শক্তির জোর খাটিয়ে মাদ্রাসার অবুঝ ছাত্রদেরকে ব্যবহার করে সমাজ তাদের সিদ্ধান্তে পরিচালিত করতে চায়। আপনারা যারা আলেম ওলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন, আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন। আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোন কথা, কোন একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না। ইভেন আওয়ামী লীগের দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। জি, আমরাও সেটাই বলছি, জাতীয় সেটাই জানে। জাতির আরও মনে আছে, এই মামুন সাহেব সহ হেফাজতের নেতারাই তাদের নিজেদের স্বার্থ অর্জনের জন্য 5ই মে শাপলা চত্বরের শহীদদের রক্তের সাথে বেইমানি করে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচারী কথিত সরকার প্রধানকে কওমি জননী উপাধিও দিয়েছিলেন। আসুন আমরা শুনি মামুন সাহেবের বড় ভাই মাহফুজ সাহেবের উপস্থাপনায় সেই অনুষ্ঠানের কিছু অংশ। দেখছি আমাদের আসনে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আজকের এই শুকরানা মাহফিলের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধান অতিথির আসন অলংকৃত করতে যাচ্ছেন। শুকরানা মাহফিলের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। জাতির জন্য দুর্ভাগ্যজনক হলেও সত্য, যারা এই বৈষম্য বিরোধী সরকারই চাননি তাদেরকেই এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পাশেই দেখতে পাওয়া যায়। প্রিয় দর্শক, বহু আগে আল্লামা জালালউদ্দিন রুমি বলেছিলেন, মদ ব্যবসায়ী কখনো মাতাল হয় না, আর ধর্ম ব্যবসায়ীরাও কখনো ধার্মিক হয় না, যার বাস্তব প্রমাণ এবারের ঘটনাসহ বিগত বছরগুলোতে বাংলাদেশে এক শ্রেণীর অর্থলিপ্সু সুবিধাভোগী কথিত আলেম সমাজ তথা ওলামায়ে সুদের কার্যকলাপ দেখলেই বোঝা যায়। দর্শক, তাবলিগকে আমরা বরাবরই শান্তিপ্রিয় একটি সংগঠন হিসেবে দেখে এসেছি, ছিলও তাই। কিন্তু এই তাবলিগের মধ্যেই যখন রাজনৈতিক ব্যক্তিদের আনাগোনা শুরু হয়, তখন থেকেই শান্তিপ্রিয় এই সংগঠন অশান্ত হয়ে ওঠে। এ ব্যাপারে জনমত জরিপ যাচাই করার পর জানা যায়, বেশিরভাগ সাধারণ তাবলিগের সাথীরাই মনে করছেন কোনো রাজনৈতিক সুবিধাভোগী ব্যক্তি বা গোষ্ঠী হয়তো ভাবছেন তাবলিগের মধ্যে একটি বিশাল জনগোষ্ঠী আছে, কোনোভাবে যদি তাদেরকে নিয়ন্ত্রণে আনা যায়, অর্থাৎ রাজনৈতিক নেতাদের অধীনস্থ করা যায়, তাহলে এই রিজার্ভ ভোট ব্যাংক ব্যবহার করে হয়তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। উল্লেখ্য, বাংলাদেশের তাবলিগ দুটি ভাগে বিভক্ত হওয়ার পর থেকে একটি ভাগের মধ্যে যদিও শান্তি বিনষ্ট হয়েছে, কিন্তু অপর ভাগের মধ্যে এখনও শান্তি বিরাজমান বলে অনেকেই মন্তব্য করছেন। এরই ধারাবাহিকতায় মাওলানা সাদ অনুসারীরা, অর্থাৎ 100 বছর ধরে চলে আসা তাবলিগের মূলধারার অনুসারীরা উল্লেখিত ঘটনার পূর্বে প্রায় 36টি চিঠি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রশাসনিক ব্যক্তিবর্গের নিকট উপস্থাপন করেছিলেন। তারা আজকের এই পরিস্থিতি অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন, কেননা বিগত বছরগুলোতে তারাই বারংবার বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়ে এসেছেন।
যদি প্রশাসনিক ব্যক্তিবর্গ আগেই সচেতন হতেন তাহলে এরকম একটি মর্মান্তিক ঘটনা হয়তো ঠেকানো যেত। এখন আপনারা দেখতে পাচ্ছেন 18 তারিখের আলোচিত ঘটনার মাত্র কয়েকদিন পূর্বে সাতপন্থী মুরব্বীদের কয়েকজন প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে তাদের জোর আয়োজন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে ফেরার পথে কিরকম হামলার সম্মুখীন হন। তবলিগের মুসলমান ভাইরা শুধরে যাক, এটা মুসলমানের কাজ না, এটা তবলিগলার কাজ না। আমরা চাই যে তারা তাদের মতো তাদের এসব আচরণ বদলে ফেলুক, মানুষকে রাস্তার মধ্যে, মানে আমি যদি সঠিক বাংলায় বলতে চাই, হায়নার মতো ঝাঁপিয়ে পড়া আমাদের উপরে, কোনো রকম অপরাধ ছাড়া, কোনো রকম উস্কানি ছাড়া আমরা যদি মাঠে উকি ঝুঁকি মারতাম, মাঠের গেইটে যেতাম বা তাদেরকে কোনো রকম ডিস্টার্বের চেষ্টা করতাম, তাহলেও না হয় এটা মানার একটা চেষ্টা করা যেত। এই ঘটনা দেখেও অনেকেই বলেছেন জুবায়েরপন্থীরা অনেক আগে থেকেই সশস্ত্র হামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং একের পর এক সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছেন। এতদ পরিস্থিতি বিবেচনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে, জুবায়েরপন্থী সন্ত্রাসী বাহিনীদের ধারাবাহিক নির্মম অত্যাচার ও নির্যাতনে নির্যাতিত ব্যক্তিরা যদি কখনো ফাইট ব্যাক করে বসে, তখন কি তারা সেটাকে সামাল দিতে পারবেন, নাকি প্রশাসন সেই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে, নাকি কোনো একটা নির্দিষ্ট মহল পরিকল্পিতভাবেই দেশকে এরকম ধ্বংসাত্মক পরিস্থিতির দিকে ধাবিত করতে চাচ্ছেন যেন বহির্বিশ্বের নিকট বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায়। প্রিয় দর্শক, সময় এসেছে বিদায় নেয়ার। কবি নজরুলের কবিতার দুটি লাইন বলে বিদায় নিচ্ছি। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। যুগে যুগে এ জাতি বারবার জেগে উঠেছিল, প্রতিবার জেগে ওঠার সাথে সাথেই আমাদের অন্ধকার দূরীভূত হয়েছিল। আমরা জেগেছিলাম জুলাই বিপ্লবেও, বিদায় নিতে বাধ্য হয়েছিল 15 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার। আমাদেরকে আরেকবার জাগতে হবে, ধর্মীয় দিক বিবেচনায় নিয়ে। অনেক দেরি হয়ে যাওয়ার পূর্বে এখন গ্লোবাল ভিলেজের সময়। বাংলাদেশের মুসলিম মাইনরিটি বিষয়ে বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর সতর্কতা ও মন্তব্য শুনে লজ্জিত হওয়ার পূর্বেই আমাদেরকে জেগে উঠতে হবে। আমরা আমাদের জাতীয় অনেক বড় বড় সমস্যার সমাধান কারো সাহায্য ছাড়াই করেছি, তবে এবারেরটা নয় কেন? যুগ যুগ ধরে চলে আসা বাংলাদেশি মুসলমানদের আবেগ ও গর্বের জায়গা তথা বিশ্ব ইজতেমার ময়দান সুরক্ষিত থাকুক এবং সবাই মিলে এমন একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, কোনো ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠী যেন এটাকে ব্যবহার করে তাদের হীন উদ্দেশ্য সফল করতে না পারে। আসুন সবাই সচেতন হই, সবাই মিলে কার্যকর একটি পদক্ষেপ নেই। আল্লাহ হাফিজ।